আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় কিশোর কিশোরীদের রোজা। আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মানিফা আফরিন, সহযোগী অধ্যাপক ও কনসালটেন্ট, শিশু রোগ বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য আপনারা ফোন করুন 982405 নাম্বারে। তাছাড়া আমাদের ফেসবুক পেজে যে কোনো ধরনের প্রশ্ন নিয়ে আমাদের সাথে এই বিষয়ে যুক্ত হতে পারেন আপনারা। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আজ আমরা কথা বলবো কিশোর কিশোরীদের রোজা নিয়ে। যারা প্রথমবারের মতো রোজা রাখতে যাচ্ছেন তাদের স্বাস্থ্য সচেতনতা কি হতে পারে, বা কবে থেকে আসলে রোজা রাখলে স্বাস্থ্যগত কোনো ঝুঁকি থাকবে না, সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমে আপনার কাছে প্রশ্ন যে কিশোর কিশোরীরা কোন বয়স থেকে রোজা রাখলে স্বাস্থ্যগত কোনো ঝুঁকি নেই? আসলে রোজাটা ফরজ হয় বয়ঃসন্ধিকালে। তো মেয়েদের ক্ষেত্রে এটা যেরকম 8 থেকে 13 বছরের একটা রেস্ট্রিকশন আছে, আর ছেলেদের ক্ষেত্রে বলা হচ্ছে যে 10 থেকে 14 বছর, মানে জাস্ট যখন পিউবার্টির সাইনগুলো অ্যাপিয়ার করবে তখন থেকেই আসলে রোজাটা ফরজ হয়ে যায়। তো ইন জেনারেল আসলে আমাদের দেশের বাচ্চাদের 12 থেকে 13 বছরেই রোজাটা ফরজ হয়। তবে যদি কোনো কারণে কোনো বাচ্চা অসুস্থ থাকে তাহলে সে অবশ্যই এই ফরজের মধ্যে আসবে না। তো সেই ক্ষেত্রে বলা হয় যে বাচ্চারা যদি মানে সুস্থ থাকে তাহলে রোজা রাখতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। তবে রোজা রাখার ক্ষেত্রে সুস্থতাটা সবচেয়ে বড় নিয়ামক আর কি। আচ্ছা, আপনি যেটা বললেন যে আসলে যখনই পিউবার্টির সাইনগুলো চলে আসবে তখনই হচ্ছে রোজা আসলে ফরজ হয়ে যায়। অনেকে দেখা যায় যে পিউবার্টির সাইন আসার আগেই অনেক বাচ্চাগুলো হচ্ছে শখবশত হয়তো বা বাবা মা বলে যে আসলে একটু অভ্যাস করলে ভালো হয় রোজা রাখার, তো রোজা রাখা শুরু করে দেয়। সেক্ষেত্রে কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা, বা কি কি ধরনের প্রিকশন নেওয়া যেতে পারে রোজা রাখার আগে থেকে? একটু বুদ্ধি হলেই 6-7 বছর থেকে দেখা যায় যে বাসার সবাই যখন রোজা রাখে বাচ্চারা তখন জেদ করে যে আমি একটু রোজা রাখতে চাই। তবে বলবো যে একদম না বলার দরকার নেই, সেহরিটা খাক, যদি সে রোজাটা রাখতে পারে তাহলে 1-2টা হয়তো রোজা রাখতে পারে। তবে 8-9 বছর বয়সে গিয়ে সে হয়তো মানে ভেঙে ভেঙে 1-2টো করে রোজা সে শুরু করতে পারে আর কি। আচ্ছা, তো কিশোর কিশোরীরা যারা প্রথমবার এবার রোজা রাখছেন, যে প্রশ্নটা করেছিলাম আপনাকে যে রোজা রাখলে তাহলে তাদের আসলে কি কি প্রস্তুতি নিতে হবে, যেহেতু প্রথমবার রোজা রাখছে? প্রথমবার রোজা রাখা আসলে একটু কষ্টকর, কারণ এতক্ষণ দীর্ঘ 13 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকা, পানি না খাওয়া, এগুলো আসলেই অনেক কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে সেহরি এবং ইফতার এই দুটো সময় তাদের খাদ্যাভ্যাসটা খুবই জরুরি। যেমন রোজা ভাঙার পরপরই যেহেতু অনেকক্ষণ ধরে তারা না খেয়ে আছে, সুতরাং খুব ভারী খাবার হচ্ছে তারা অনেক সময় টলারেট করতে পারে না। তো সেই ক্ষেত্রে শরবত এবং ফ্রুট জুস আমরা যেগুলো বলি সেগুলো দিয়ে তারা শুরু করতে পারে, স্বাভাবিক ফল নিতে পারে, এবং হালকা যে খাবারগুলো আছে আমাদের, যেমন হচ্ছে আপনার দুধ, ডিম, অনেক বাচ্চা আবার এগুলো পছন্দ করে, এক পিস কেক খেলো, এরকম করে সে খেতে পারে। এবং ইফতারটা সে একবারে না নিয়ে 2বারে কিংবা 3বারে ভাগ করে অল্প অল্প করে যদি খায় তাহলে তার পানি শূন্যতাটাও দূর হয়, আবার তার পর্যাপ্ত খাদ্য ঘাটতিটাও পূরণ হয়। আর বিশেষ করে সেহরিতে বাচ্চারা একদম উঠতে চায় না এবং একদমই খেতে চায় না। তো সেই ক্ষেত্রে সেহরির ক্ষেত্রে সবচেয়ে আইডিয়াল খাবার তো আমাদের, যেহেতু আমরা বাঙালি, আমরা ভাত, মাছ, সবজি এগুলোই বেশি আসলে দিতে পছন্দ করি। কিন্তু বাচ্চারা যেহেতু নিতে পারে না, সেই ক্ষেত্রে আমরা দুধ কলা দিয়ে ভাত দিতে পারি, অথবা শুধু দুধ, একটু মিষ্টান্ন দেওয়া যায় তাদেরকে, এবং সাথে 2-1টা ফল যেমন খেজুরটা দেওয়া যায়, কারণ খেজুরটা আসলে অনেকক্ষণ পেটে থাকে। সেক্ষেত্রে তারা একটু 2-3 টুকরা যদি খেজুর নিতে পারে তাহলে সারাদিন হয়তো বা তাদের মানে অতটা অবসাদ লাগবে না। পানির পরিমাণটা কেমন হবে? পানির পরিমাণটা আসলে বয়স ভেদে এক এক রকম। যেমন 6-7 বছরের বাচ্চা যাদের 25 থেকে 30 কেজি ওজন, ওদেরকে আমরা বলি যে প্রায় 1.5 থেকে 2 লিটার মতো পানি নিলে ভালো হয়। কিংবা তার থেকে একটু বেশি বড় যারা 30 কেজি ওজনের যে বাচ্চারা আছে, যেমন 14-15 বছরের, তাদের কিন্তু একদম 3 থেকে 3.5 লিটার পানি নেওয়া প্রয়োজন। তো এই পানিটা আসলে একবারে নেওয়াটা খুব কষ্টকর, কারণ পানি খাওয়া মাত্রই আমাদের কিন্তু মনে হয় যে একটু পরপরই ওয়াশরুমে যাবে, এরকম একটা টেন্ডেন্সি বাচ্চাদের মধ্যে আরো বেশি থাকে। তো ওরা যদি ইফতারের পর থেকে এই পানিটা খাওয়া শুরু করে সেহরি পর্যন্ত, তাহলে ওদের পানি শূন্যতাটা পূরণ হবে, এবং রসালো খাবার খেতে হবে সাথে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটা একটু আমরা নিই।
দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনার প্রশ্নটি করুন। জি, আমি পার্বতীপুর থেকে বলছিলাম, আব্দুল মাহবুদ। জি তো আমার বাচ্চার বয়স 9 বছর। জি শুনতে পাচ্ছি, বাচ্চার বয়স 9 বছর। 9 বছর যে রোজা থাকতে চায়, তা আমি রোজা থাকতে দেই না। তাহলে বাচ্চার শারীরিক ভালো, কোনো সমস্যা নেই, তাহলে কি বাচ্চাটা রোজা থাকতে পারবে? শারীরিক কোনো জি ক্ষতি আমরা হবে আপনার না? প্রশ্নটি বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন করবার জন্য। একটু আগে একজন দর্শক আমাদেরকে কল করেছিলেন পার্বতীপুর থেকে। উনি প্রশ্ন করেছিলেন যে আসলে 9 বছর বয়সী তার একজন শিশু সে রোজা রাখতে পারবে কিনা বা রোজা রাখলে কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা, সেই উত্তরটি আমরা আমাদের চিকিৎসকের কাছ থেকে নিয়ে নিচ্ছি। 9 বছর বয়স তো আসলে এই বয়সে অনেক সময় রোজা রাখাটা কঠিন হয়ে যায়। তবে এখন মোটামুটি একটু শীতকাল আছে, এখনও ওই পরিমাণ গরম পড়েনি, সুতরাং আমার মনে হয় যে সে চেষ্টা করতে পারে। যদি সকাল থেকে বিকালের মধ্যে তার খারাপ লাগে অথবা মনে হয় যেন মাথা ঘুরছে, অতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই রোজা ভেঙে ফেলবে। তবে চেষ্টা করতে আমার মনে হয় কোনো ক্ষতি হবে না। আর যদি রোজা রাখতে পারে তাহলে একটা রোজা রাখার পরে একটু গ্যাপ দিয়ে, যেমন 1 দিন 2 দিন গ্যাপ দিয়ে সে আবার হয়তো আরেকটা রোজা রাখতে পারে, এবং এই রোজার সময় এইবার সে হয়তো 4টা কি 5টা বড়জোর রোজা রাখতে পারে। পরবর্তীকাল থেকে সে এই রোজার পরিমাণটা বাড়িয়ে দেবে, এটাই মনে হয় ভালো হবে আর আশা করছি আমাদের যে দর্শক ফোন করেছিলেন তিনি তার উত্তরটি পেয়েছেন। এবার একটু আপনার কাছ থেকে প্রশ্ন করতে চাই যে যাদের ওজন একটু কম, যাদের হচ্ছে উচ্চতা অনুযায়ী যে শিশুদের বা কিশোরদের ওজন একটু কম বা একটু দুর্বল, তারা যদি রোজা রাখতে চান তারা রোজা রাখতে পারবেন কিনা, তাদের কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা? উচ্চতা কম, তারপরে দুর্বল, এগুলো আসলে কিছুটা অসুস্থতার লক্ষণ। কারো হয়তো এনিমিয়া থাকতে পারে, কিংবা কারো হয়তো দীর্ঘদিন কোনো একটা অসুস্থতা থাকতে পারে, যেগুলোর কারণেই হয়তো তারা একটু দুর্বলতা বোধ করছে। তো রোজা রাখার ক্ষেত্রে হচ্ছে তারা যদি নিজেরা মনে করে যে তারা শারীরিকভাবে সুস্থ, তাহলে তারা ওই যে বললাম যে সেহরি খেয়ে তারা রোজাটা শুরু করবে। তারপরে যদি মনে হয় যে সে খুব বেশি দুর্বল হয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে, অথবা মানে অনেকটা ডিহাইড্রেশনের সাইন, যেগুলো যেমন প্রস্রাব হলুদ হয়ে যাচ্ছে কিংবা অতিরিক্ত বমি ভাব হচ্ছে, তাহলে সে রোজাটা তখন ছেড়ে দিবে। আচ্ছা, আমরা প্রথমে যে কথাটা বলেছিলাম যে বয়ঃসন্ধিকালটা চলে আসলে বা পিউবার্টি চলে আসলে তখনই কিন্তু হচ্ছে রোজাটা ফরজ হয়ে যায়। তো আমি একটু কথা বলতে চাই মেয়েদেরকে নিয়ে, যে মেয়েদের হচ্ছে প্রথমবার মাসিক হয়েছে এবং প্রথম রোজা, তাদের ক্ষেত্রে আসলে একটু বাড়তি সতর্কতা বা বাড়তি হচ্ছে একটু কেয়ারটা দরকার আছে। তো তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমাদের দেশে মেয়েদের এই ব্যাপারগুলো আমরা অতটা গুরুত্ব দিয়ে দেখি না, কিন্তু এই বয়ঃসন্ধিকালে যাদের প্রথম পিরিয়ড হয়েছে ওরা কিন্তু আসলে মানসিক এবং শারীরিক দুই দিক থেকেই একটু দুর্বল হয়ে যায়। তো মানসিকভাবে যেমন তাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে, সেরকম শারীরিকভাবেও কিছুটা ব্লাড লস হওয়ার জন্য তাদের ভেতরে কিন্তু দুর্বলতা থাকে। অনেক মেয়েরা আগে থেকে এনিমিক থাকে, তারা আরও বেশি দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে রোজার বাধ্যবাধকতা তাদের জন্য আসলে মানসিকভাবে একটা প্রেশার ক্রিয়েট করে। তো তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এনিমিয়া যাতে না হয়, তা সেই ধরনের খাবারগুলো তারা খাবে, যেমন আয়রন কন্টেইনিং ফুড, আমরা বলি যে কলা, ডিম, দুধ, এগুলো তারা পর্যাপ্ত পরিমাণে নেবে, প্রতিদিনই তারা খাবে, হয়তো সেহরিতে অথবা ইফতারে, এবং একই সাথে তারা পর্যাপ্ত পানি পান করবে। তবে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই আছে যে যখন তাদের মাসিক চলাকালীন সময় তারা রোজা রাখবে না, এবং এই সময়টায় অন্যদের ভয়ে খাবে না এরকম যেন না হয়, কারণ এই সময় পানি শূন্যতাটা অতিরিক্ত হয়ে যায় এবং পানি তাদেরকে খেতে হবে, খাবারও খেতে হবে, তাহলে তারা মোটামুটি শারীরিক দিক থেকে সুস্থ থাকবে এবং পরবর্তী রোজাগুলো তারা করতে পারবে। আচ্ছা, খুব সুন্দর করে বললেন। এবার একটু জানতে চাচ্ছিলাম যে প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে সেহরি, ইফতার এবং রাতের খাবার, তিনটা কিন্তু একটু সময়টা একটু কম পরপরই হচ্ছে, কিন্তু 3 বেলার খাবারটা খেয়ে নিতে হচ্ছে। তো খাদ্য তালিকাটা আসলে কিশোর কিশোরীদের জন্য কেমন হবে? শুধু কিশোর কিশোরী না, আমাদের মানে একদম ছোট শিশু থেকে শুরু করে সবার জন্যই খাদ্য অভ্যাস গড়ে তোলাটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তো সেহরি, ইফতারে আমরা যেটা করি যে আমরা খুব বাঙালিরা ভাজা পোড়া খেতে খুব পছন্দ করি, কিন্তু এই ভাজা পোড়া খাবারগুলো আসলে আমাদেরকে ডিহাইড্রেশনের জন্য খুব সহায়তা করে, এবং দেখা যায় যে অনেক সময় অতিরিক্ত ভাজা পোড়ার কারণে ডায়রিয়াও হয়ে যায়। তো এইসব কারণে ভাজা পোড়া খাবারটা যেহেতু মুখরোচক খাবার,
সবাই একটু খেতে চায়, কিন্তু সেটা আসলে পরিমাণ মতো খেতে হবে। পরিমাণ হিসেবে যে যদি বলি যে ইফতারিতে আপনার যদি একটু ছোলা কেউ খেতে চায় তাহলে সামান্য একটু ছোলা, একটা বড়া, এটা হয়তো খেতে পারে, কিন্তু সাথে ওই যে বললাম যে ফল, শরবত, খেজুর, এবং শরবতের মধ্যে বিভিন্ন রকম শরবত খেতে পারে, যেমন লেবু শরবত খেতে পারে, তোকমা শরবত খেতে পারে। বিশেষ করে রোজার সময় কিন্তু কনস্টিপেশনটা বেশি হয়, হ্যাঁ, আমরা বলি যে কোষ্ঠকাঠিন্য বেড়ে যায় অনেকের, এইসব মানে পানিটা তো কম খাওয়া হয়, সাথে শাকসবজিও খাওয়ার সময় অতটা পাওয়া যায় না। সেই কারণে এই ইফতারির সময় যদি মানে খাবার তালিকার মধ্যে এই শাকসবজি দিয়ে কোনো একটা খাবার তৈরি করা হয় এবং আমরা কিছু সতে খাবার খাই, সালাদ খাই, তাহলে আমাদের শরীরের কিন্তু চাহিদাগুলো পূরণ হয়ে যায়। এই ক্ষেত্রে খাওয়ার কিছুক্ষণ বিরতি দিয়ে আবার যদি রাত্রেবেলায় হালকা একটু দুধ খেলো অথবা একটু মিষ্টান্ন কোনো খাবার খেলো তাহলেও চলে। ভাত হয়তো অনেকেই খেতে পারেন না রাত্রেবেলায়, অনেকে আবার রাত্রে ভাত খান, সেহরিতে খেতে পারেন না। তো সেহরিতে আমরা যেটা বলি যে সেহরিতে মোটামুটি বিশেষ করে কিশোর কিশোরী, ওদের তো আসলে রোজা রাখাটা বেশ কষ্টকর, কারণ সারাদিনে অনেক রকম অ্যাক্টিভিটিস থাকে। তো সেই কারণে ওদের একটু ভালো করে খাবারটা খেতে হবে। সেই ক্ষেত্রে যার যেরকম চেষ্টা রুচি, করতে হবে যে কেউ আসলে ভাত, মাছ এগুলো খাবে, কিন্তু তৈলাক্ত খাবার যেমন পোলাও অনেকে পছন্দ করেন, বিরিয়ানি পছন্দ করে, এগুলো আসলে সেহরিতে খাওয়া যাবে না। এগুলো মিড মিল হিসেবে তারা রাতের বেলা খেতে পারে, তবে ইফতারি এবং হচ্ছে সেহরির ইফতার মাঝখানে মাঝামাঝি খেতে সময় হবে। তারা খেতে পারবে। অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো কিছুদিন আগেই কিন্তু হাইকোর্ট থেকে একটা রায় এসেছিল যে আসলে রমজান জুড়ে স্কুল গুলো বন্ধ থাকছে, স্কুল কলেজ। তো স্কুল কলেজ বন্ধ থাকলেও কিন্তু হচ্ছে বাচ্চাদের যে পড়াশোনার একটা চাপ, যে ঈদের পরই তো হচ্ছে স্কুল খুলে যাবে, এরপর হচ্ছে ছুটি শেষ, তারপর আবার হচ্ছে পড়াশোনা ফিরতে হবে, পরীক্ষা থাকবে, এরকম একটা চাপ থাকে। তো যারা প্রথমবার রোজা রাখবেন বা কিশোর কিশোরী যারা রোজা রাখছেন, শিশুরা যারা রোজা রেখেছেন, তারা এই যে মানসিক চাপটা নিয়ে যে রোজা রাখছে, তো অভিভাবকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে এবং পাশাপাশি শিশুদের জন্য কি পরামর্শ থাকবে? রোজার পরপরই আসলে অনেক স্কুলে পরীক্ষা থাকে এবং অনেক রকম অ্যাডভার্টাইজ মানে অ্যাক্টিভিটিস এগুলো রোজার সময় অনেক সময় থাকে। তো এই বাচ্চাদের ক্ষেত্রে আসলে আমি যেটা বলবো যে ওরা রোজার মধ্যে পড়াশোনা করবে, বিশেষ করে সেহরির পরে হয়তো কিছুক্ষণ ওরা রেস্ট নিয়ে পড়াশোনা করতে পারে। তারপরে সকালের দিকে যতটা সম্ভব যতক্ষণ ভালো লাগে ততক্ষণ পড়বে। তবে রোজা রাখার পরে কিন্তু পড়াশোনা করলে একটু হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, খারাপ লাগতে থাকে, মাথা ব্যথা করে, অনেকের ঘুম ঠিক মতো হয় না। তো এই পাশাপাশি কিন্তু একটু বিশ্রাম নেবে, এটা খুবই জরুরি। এবং একই সাথে দুপুরের পর থেকে তারা কিন্তু কোনো হেভি অ্যাক্টিভিটিস করবে না, হালকা পড়াশোনা হয়তো করতে পারে। অনেকে হয়তো এই সময় আগে খেলাধুলো করতো, তারা এই সময় একেবারেই খেলাধুলো করবে না, বিশ্রামে যাবে। সেই ক্ষেত্রে হয়তো একটু মানে ধর্মীয়ভাবে কোরআন শরীফ পড়া কিংবা দোয়া দরুদ পড়া এগুলো তারা করতে পারে। আর যদি মনে করে তারা ছোট একটা মানে ন্যাপ নিয়ে নিতে পারে, একটু বিশ্রাম নিয়ে নিতে পারে। আর খেলাধুলো, পড়াশোনা সবকিছু আসলে ইফতারের পরে করাটাই ভালো। তবে এখানে একটা প্রশ্ন একটু যোগ করতে চাই আমি। হ্যাঁ, আমি এই প্রশ্নটা যোগ করতে চাচ্ছিলাম যে ইফতারের পর কিন্তু হচ্ছে বাচ্চারা একটু নেতিয়ে পড়ে, একটু ক্লান্তি ভাবটা একটু বেশি চলে আসে, তো এটার আসলে কারণটা কি? আসলে যেটা হয় যে সারাদিন রোজা রাখার পরে আমরা যখন খাবারটা খাই তখন আমাদের সমস্ত রক্ত চলাচল কিন্তু আমাদের পেটের মধ্যেই চলে আসে। হ্যাঁ, তো আমরা যেটা বলি যে আমাদের ইন্টেস্টাইনে ব্লাড সার্কুলেশন বেশি হওয়ার জন্য আমাদের ব্রেন কিংবা অন্যান্য যে শরীরের মাসেলগুলো আছে তাতে রক্ত সঞ্চালন কমে যায়। তো এই সময়টাই আসলে খুব খারাপ লাগতে থাকে। অনেক বাচ্চারা আবার হঠাৎ করে খাবারটা খাওয়ার পরে বমি বমি ভাবও হয় এবং মাথা ঘুরতে থাকে। তো এই সময়টায় তাদেরকে আসলে বিশ্রাম নিতে হবে এবং এই কারণেই খাবারটা একসাথে বেশি খাবে না, একটু ভাগ ভাগ করে বিভিন্ন রকম খাবার খাবে। এবং সুগার কন্টেইনিং যে খাবারগুলো, যেমন ফ্রুটসের মধ্যে সুগার আছে, তারপরে মিষ্টি জাতীয় খাবারগুলোর মধ্যে সুগার আছে, আমাদের খেজুর কিন্তু একটা মানে পরিপূর্ণ খাবার বলা যায়, এই টাইপের খাবারগুলো। এবং একই সাথে পানি শূন্যতা, সারাদিনের যে পানি শূন্যতাটা থাকে সেটা কাভার করার জন্য তারা অল্প অল্প করে পানি খাবে, কারণ অতিরিক্ত পানি খেলেও কিন্তু অনেক সময় বমি ভাব হয়। তো ওরা এই সময়টাই আসলে চেষ্টা করবে যে ঘন্টা 2-3 ধরে অল্প অল্প করে খাবার খেতে। এবং এর পরে তারা যদি খেলাধুলো করতে চায়, এই সময় অনেক সময় দেখা যায় একটু খেলাধুলো করলে আবার ফ্রেশ হয়ে যায়, তো খেলাধুলো একটু করতে পারে। তবে ছোট বাচ্চারা তো আসলে এই সময় খুব বেশি একটা পড়ার চাপে থাকে না, পড়ার চাপে থাকে যারা এসএসসি পরীক্ষার্থী অথবা হচ্ছে একটু বড় ক্লাসের বাচ্চারা। তো ওরা আসলে ওদের নিজেদের রুটিন করে নেবে। কেউ কেউ অনেকে আছে যে রাত 10টা-11টা থেকে ওরা 2-3 ঘন্টা পড়াশোনা করে, তারপরে একবারে সেহরি খেয়ে ঘুমিয়ে যায়।
তো এটা আসলে বাচ্চাকে বুঝেই মানে তাদের অভিভাবকরা তাদের নিয়ম কানুনগুলো ঠিক করে দিবেন। জোর করে আসলে কোনো নিয়ম কানুন করা যাবে না, কারণ এক একটা বাচ্চার অভ্যাস এক এক রকম। এক্স্যাক্টলি এক একটা বাচ্চার অভ্যাস এক এক রকম। কিছু বাচ্চা হচ্ছে রাতে পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিছু বাচ্চা হয়তো সকালে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। সেটা আসলে অভিভাবক এবং বাচ্চা দুজনের মধ্যে একটা সমঝোতার ব্যাপার আছে, সেইভাবে টাইমটা হচ্ছে বের করে নিতে হবে। তো আপনি যে কথাটা বলছিলেন, অনেক সময় দেখা যায় যে কিছু বাচ্চা অজ্ঞান হয়ে যায় বা হচ্ছে একটু বেশি দুর্বল হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি ম্যানেজমেন্টের প্রয়োজন হয়, জরুরি বিভাগে নিয়ে যেতে হয়। তো আপনারা হচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে আছেন, ঢাকার খুব সুন্দর একটা জায়গায় হসপিটালটা রয়েছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের জরুরি বিভাগের ব্যবস্থাপনাটা কেমন শিশুদের জন্য? প্রথমত হচ্ছে শিশু যদি দুর্বল বোধ করে অথবা যদি অজ্ঞান হয়ে যায়, তাহলে দুর্বল যদি বোধ করে তাহলে তাকে সাথে সাথেই আমরা যেটা বলি যে গ্লুকোজ জাতীয় পানীয়, এটা অবশ্যই তাকে সাথে সাথে দিয়ে দিতে হবে। কিন্তু অজ্ঞান হয়ে গেলে তো অবশ্যই হসপিটালের এমার্জেন্সিতে আসবে। আমাদের হসপিটালের এমার্জেন্সিটা একদম মানে সুগঠিত যাকে বলা হয়, এবং সব রকম ফ্যাসিলিটিস সেখানে আছে। শুধু এমার্জেন্সি নয়, একই সাথে আমাদের কিন্তু পেডিয়াট্রিক আইসিইউ আছে, পেডিয়াট্রিক ওয়ার্ড আছে, এবং একেবারে যারা সদ্য জন্ম নিচ্ছে তাদের জন্য যদি কোনো প্রয়োজন হয়, যেমন এনআইসিইউ বিভাগ, সেটাও কিন্তু আমাদের হসপিটালে আছে। এবং আমরা খুব সুন্দরভাবেই ম্যানেজ করতে পারি, আমাদের পর্যাপ্ত ডক্টর সিস্টার সবাই আছেন, এবং আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই দেখা যায় যে আমরা একটা বাচ্চাকে যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে ফেলতে পারি। ধন্যবাদ। চমৎকার, এবং আপনাদেরকে অভিনন্দন। অবশ্যই আমি যেটা আপনি বলছিলেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলেন যে বাচ্চা যখন অজ্ঞান হয়ে যাবে তাৎক্ষণিক আশেপাশে যারা থাকবেন তাদের কি করণীয়? আপনি প্রথমে বললেন যে একটু সুগার খাইয়ে দিতে হবে, আর কি করতে অজ্ঞান পারে? বাচ্চাকে কিন্তু আসলে আমরা কিছু মুখে দিব না, কারণ মুখে দিলে সেটা শ্বাসনালীতে ঢুকে যেতে পারে। সুতরাং অজ্ঞান অবস্থায় যদি কোনো বাচ্চা থাকে তাহলে আমরা প্রথমেই যেটা করব যে তাকে একটু পালস আছে কিনা সেটা দেখে নেব। যে পালস যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ তাকে আমরা একদম সোজা করে, আমরা বলি যে চিৎ করে শুয়ে আমরা তাকে নিয়ে যেতে পারি, অথবা কোলের মধ্যে করে একদম সমতল অবস্থায় তাকে আমরা হসপিটালে নিয়ে যাব। এবং এই সময় বাচ্চাকে অতিরিক্ত কোনো স্ট্রেস সেটা দেয়া যাবে না। অনেকে যেটা করে যে মাথায় অনবরত পানি ঢালতে থাকে, মুখে খাবার দিতে থাকে, তো এই সব কোনো কাজই করা যাবে না। এবং সাথে সাথে ব্লাড সুগারটা যদি সম্ভব হয় তাহলে মেপে নিতে হবে, কারণ সুগার হয়তো বেশিও হতে পারে, কমও হতে পারে। অনেক বাচ্চা আছে যারা ডায়াবেটিক, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না। এই অজ্ঞান হওয়ার সময়ই আমরা প্রথম তার সুগারটা দেখে বুঝতে পারি যে তার সুগারের পরিমাণ অনেক বেশি এবং বাচ্চাটা ডায়াবেটিক, এবং এখান থেকেই কিন্তু চিকিৎসাটা শুরু হয় তার। আমরা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলি, হাইপোগ্লাইসেমিক কমা বলি। তো এই ধরনের বাচ্চাকে আসলে আমরা বাসায় চিকিৎসা করার ঝুঁকি নেব না, আমরা সাথে সাথেই নিকটস্থ যে কোনো হসপিটালে এবং ডাক্তারের শরণাপন্ন হয়েই যার চিকিৎসাটা শুরু করব। সেক্ষেত্রে স্যালাইন দেওয়ার প্রয়োজন হয়, ক্যানুলা করার প্রয়োজন হয়, এগুলো আসলে বাসায় করতে গেলে মানে উপকারের থেকে অপকারই বেশি হয়। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। ছোট করে একটু জানতে চাই আপনার কাছে যে একটা স্বাস্থ্যকর ইফতার প্ল্যাটার কেমন হওয়া উচিত একটা শিশুর জন্য? যে কোনো প্ল্যাটারই আসলে 3টা ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হচ্ছে আপনার শর্করা জাতীয় খাবার, এটা বলা হয় যে খাবারের প্লেটে অন্তত 3 ভাগের 1 ভাগ হবে। আচ্ছা। আর একটা প্লেটকে যদি আমি মানে 3টা আলাদা আলাদা ভাগ করি তাহলে একটা ভাগের মধ্যে প্রোটিন জাতীয় খাবার থাকবে। সেটা মাছ হতে পারে, মাংস হতে পারে। যেমন ইফতারির টেবিলে বাচ্চারা একটু ভাজা পোড়া পছন্দ করে, সেই ক্ষেত্রে আমি হয়তো একটা মাংসের চপ দিতে পারি, মাছের চপ দিতে পারি, অথবা নাগেটস বাসায় তৈরি দিতে পারি। ভাজা পোড়া যদি খেতে চায় বাচ্চারা এই সময়টাতে, সেটার জন্য ডিম দেব। হ্যাঁ, হচ্ছে যদি সম্ভব হয় 1 গ্লাস দুধের শরবত, স্মুদি, এগুলোও দেয়া যেতে পারে। আর একটা ভাগ থাকে হচ্ছে আপনার ফলমূল, শাকসবজি, এই টাইপের। তো এখানে আমরা সালাদ, ফলমূল যুক্ত করতে পারি। ডাক্তার মানিফা আফরিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখা হবে আগামীকাল।